ভারত সরকার এমন আচরণ করছে মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা ভারত সফর করিয়েই ছাড়বে। ইন্ডিয়া যে বিহেভটা করছে যে এক্ষুনি হতে হবে, এই মাসেই হতে হবে, এই কিছুদিনের মধ্যেই হতে হবে, এই ব্যাপারটা এটা কেন? এটা তো একটা সন্দেহের উদ্রেক করে বটে। এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে আসলে ভারতের এত তারা কিসের? বিএনপির ভেতর থেকেই তারেক জিয়াকে মাইনাস করতে, তারেক জিয়ার অবস্থা 12টা বাজিয়ে দিতে মহা ষড়যন্ত্র চলছে। রাজনীতিতে এখন -1 ফর্মুলা চলছে, তারেক রহমানকে মাইনাস করা ষড়যন্ত্র চলছে। এই প্রজেক্টটা মূলত ভারতের প্রজেক্ট, কারণ নরেন্দ্র মোদী একদম ক্লিয়ার হয়ে গেছেন যে তারেক রহমান এই বেচারার শরীরে জিয়াউর রহমানের রক্ত। এই লোক আমাদেরকে বোকা বানিয়েছে। গোপন তথ্য সূত্রে জানা যাচ্ছে যে তারেক রহমান ভারতে গেলে বড় ধরনের এক বিপদের সম্মুখীন তিনি হতে পারেন। এমনকি গণহত্যা ও জুলাই রেভলিউশনের কারণে তাকে গ্রেফতারও করতে পারে বা তার সর্বশেষ সেখানে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন রাজনীতিবিদরা। আর ঠিক সেই ভয়েই কি তারেক রহমান ভারত থেকে পিছু হটেছে? সর্বশেষ ভারতের পররাষ্ট্র সচিব কানওয়াল সিবালের হুমকি প্রমাণ করছে বাবার পথে হাঁটলে তারেক রহমানের হয়তো একই পরিণতি ভোগ করতে হবে। অবশ্য ভারত শুধু মুখে মুখে হুমকি দিয়ে বসে নেই। এ পর্যন্ত তারা তারেক রহমানকে জানিয়ে শেষ করতে বেশ কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়েছে। প্রশ্ন হচ্ছে, তবে কি অদূর ভবিষ্যতে তারেক রহমানেরও কি বাবার মতো অকাল মৃত্যু হবে? বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। আপনারা আমি ফ্যাসিবাদকে যেমন হটিয়েছেন, এই জামাতের নব্য ফ্যাসিবাদকে আমাদের হটাতে হবে, কারণ এরাও একটা ফ্যাসিস্ট। যে এই জামাত শিবির সুযোগ পেলে বিষাক্ত ফনা তুলবে, তার একটা নমুনা কুষ্টিয়ে আমরা দেখেছি। মাঝে মাঝে সত্য বইলা ফেলে ভাই। 2 লক্ষ টাকার একটা মামলা কই থেকে জানি চান্দা ফান্দা তুলে আনছিল, বিকাশে নগদে সব আইনা ওই নূর সাহেবের হাতে দিছিল। কিন্তু নূর সাহেব বলে যে ওই টাকাটা হারাইয়া গেছে। কিন্তু এরপরে দেখা গেছে নূর সাহেবের মানি ব্যাগ মোটা, এবং উনি এরে 500, 1000, 2000, 3000 লোনও দিতেছিল এবং সবাইকে বিরিয়ানি খাওয়াইতেছিল মন ফুরফুরা। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না তারেক রহমান। ঢাকার দেওয়া এমন কঠিন শর্তে চরম অস্বস্তিতে পড়েছে দিল্লি। তারেক রহমান যে মোদী সরকারের চোখে চোখ রেখে এমন ভয়াবহ বার্তা দিবেন তা ঘুণাক্ষরেও কল্পনা করেনি ভারত। সর্বশেষ বাংলাদেশের কোন সরকার ভারতকে এমন শক্ত বার্তা দিয়েছিল আজ থেকে প্রায় 45 বছর আগে। তিনি জিয়াউর রহমান। এবার বাবার চেয়েও এক ধাপ এগিয়ে ভারতকে যেন বাবার সেই বার্তায় ফিরিয়ে দিলেন বিএনপি প্রধান। তাই তো ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল বলেই ফেললেন, তারেক রহমান নিজের গর্ত নিজেই খুঁড়ছেন। গর্তের গভীরতা এতটাই যে সেখান থেকে সে আর বের হতে পারবে না। বিশ্ববাসী জানে তালপট্টি দ্বীপসহ কয়েকটি বিষয় নিয়ে জিয়াউর রহমান ভারতের বিরোধিতা করায় শেষ পর্যন্ত তাকে প্রাণ দিতে হয়েছিল কয়েকজন রয়ের এজেন্টের হাতে। সর্বশেষ ভারতের পররাষ্ট্র সচিব কানওয়াল সিবালের হুমকি প্রমাণ করছে বাবার পথে হাঁটলে তারেক রহমানের হয়তো একই পরিণতি ভোগ করতে হবে। অবশ্য ভারত শুধু মুখে মুখে হুমকি দিয়েই বসে নেই। এ পর্যন্ত তারা তারেক রহমানকে জানিয়ে শেষ করতে বেশ কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়েছে। এদের মধ্যে অলরেডি 2 জন গ্রেফতার হয়েছেন। প্রশ্ন হচ্ছে, তবে কি অদূর ভবিষ্যতে তারেক রহমানেরও কি বাবার মতো অকাল মৃত্যু হবে? এ পর্যন্ত তারেক রহমানকে শেষ করতে ভারত কাকে কাকে বাংলাদেশে পাঠিয়েছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর সমালোচনা ও প্রাণনাশের হুমকি দিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল। সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়টি যুক্ত করায় তিনি তারেক রহমানকে এই হুমকি দেন। এদিকে তারেক রহমান ভারতে না এলে ভারতের সাথে বাংলাদেশের সব ধরনের যোগাযোগের পথ বন্ধ হয়ে যেতে পারে বলে হুমকিমূলক মন্তব্য করেছেন ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক জোরদারে নতুন সুযোগ তৈরি করতে পারে। কিন্তু তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য 2 দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে বিজনেস টুডের বরাতে জানানো হয়েছে, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল বলেন, তারেক রহমান এমন এক গর্ত খুঁড়ছেন যেখান থেকে আর বের হতে পারবেন না। ভারতের এই সাবেক কূটনীতিক বলেন, তারেক রহমানের ভারত সফরকে হাসিনার প্রত্যাপনের সঙ্গে যুক্ত করাটা কঠোর অবস্থান। এটি কূটনীতি নয়, এটি খামখেয়ালিপনা।
আলোচনার জন্য একটি দরজা খোলা রাখা উচিত ছিল। কানওয়াল সিবাল আরও বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও একই ধরনের ভুল করেছিলেন। এদিকে এএনআই সূত্রে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক জোরদারে নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করে ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বলেছেন, তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। সোমবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় সমাধানের জন্য এই সফর গুরুত্বপূর্ণ হতে পারে। তার মতে, বর্তমান সুযোগটি কাজে লাগাতে পারলে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন পর্যায়ে যেতে পারে। বিদ্যাভূষণ সোনি বলেন, দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন অন্যতম। তিনি জানান, তিস্তা নিয়ে দুই দেশ অনেক বিষয় একমত হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরে আর চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানেও বাংলাদেশ ভারতের আরও সক্রিয় ভূমিকা চাই। তার মতে, এক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করা ছাড়া ভারতে তেমন কিছু করার নেই। কারণ মিয়ানমার কর্তৃপক্ষ ভারতের কথা শুনতে পারে। তারেক রহমানের ভারত সফরের মাধ্যমে সেই সুযোগ তৈরি হলে বাংলাদেশ ভারতকে এসব সমস্যার সমাধানে তার প্রভাব কাজে লাগানোর অনুরোধ করতে পারে বলে মনে করেন তিনি। বাংলাদেশের নতুন নেতৃত্ব নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন সোনি। তিনি বলেন, তারেক রহমান তুলনামূলকভাবে বেশি খোলামেলা এবং তিনি ভারত বিরোধী নন। সোনির দাবি, তারেক রহমান ব্যক্তিগতভাবে ভারতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি। এ কারণে নয়াদিল্লিও সম্ভাব্য সফরকে একটি সুযোগ হিসেবে দেখছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, দুই দেশের সরকারি পর্যায়ে বিভিন্ন বক্তব্য থাকলেও দুই দেশের রাজনীতিবিদদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ এখনও রয়েছে। তাই তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদী। শনির মতে, এই সুযোগ নষ্ট হলে দুই দেশের মধ্যে নতুন করে যোগাযোগের দরজা দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তাই উভয় দেশেরই এই সুযোগ কাজে লাগানো উচিত। তবে ঢাকা বলছে, বাংলাদেশ সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। তারা ভারতের ওপর নির্ভরশীল নয়। ভারতের সাথে কোনো নতজানু সম্পর্ক নয়। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আর ঢাকা শেখ হাসিনাকে যে ভারত চেয়েছে সেটি কোনো খামখেয়ালিপনা নয়, বরং আইন অনুসারেই। তাই ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী ঢাকা হাসিনাকে ফেরত পেতে চাইছে। উল্লেখ্য, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার একটি প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে ঢাকা অসন্তোষ জানিয়েছে এবং তাকে ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করেছে। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে। তবে শেখ হাসিনার ওই অনুষ্ঠানের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করেছিল। এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি বলেন, অনুষ্ঠানে যে মতামত প্রকাশ করা হয়ে থাকতে পারে, ভারত সরকার সেগুলোর কোনোটি সমর্থন করে না। এদিকে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাই মনে করছেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে ভারতের ইগো হার্ট হয়েছে। তাই দিল্লি ঢাকাকে পেছন থেকে ছুরি মারার পথ খুঁজতে পারে। উল্লেখ্য, গোয়েন্দা তথ্যগুলো বলছে, বাবা জিয়াউর রহমানের মতো প্রাণনাশের হুমকিতে আছেন তারেক রহমানও। সর্বপ্রথম তারেক রহমানকে শেষ করতে স্নাইপার রাইফেল চালানোর বিশেষ ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠানো হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। কিন্তু গোয়েন্দাদের দীর্ঘ পরিশ্রমের পর তিনি কুষ্টিয়ার একটি বাসা থেকে গ্রেফতার হন। এরপর থেকেই সুব্রত বাইন জেলে আছেন। যদিও সুব্রত বাইন ছিলেন ভারতে প্ল্যান বি, সি অথবা ডি, কিন্তু ভারতের প্ল্যান এ ক্যাটাগরিতে ছিলেন সদ্য গ্রেফতার হওয়া জিয়ার ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফর হোসেন। কিন্তু আল্লাহর রহমতে তিনিও ধরা পড়েছেন। তিনি তারেক রহমানের বাসার আশেপাশেই অবস্থান করছিলেন। তবে সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে, ভারতের গোয়েন্দা সংস্থা র এত সহজে হার মানার পাত্র নয়। তারেক রহমানকে শেষ করতে তাদের প্ল্যান EFGH এমন অনেক প্ল্যান রেডি আছে, শুধু উপযোগী সময়ের অপেক্ষা। তাই ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে, অন্যথায় প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করছে বড় ধরনের বিপদ। তো ভিউয়ার্স, আপনাকে ধন্যবাদ পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য। শেখ হাসিনাকে ফেরত পাওয়ার দাবি এবং তারেক রহমানকে ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তার সংখ্যা নিয়ে আপনার কি মতামত? তারেক রহমানের ভাগ্য কি বাবার মতো হবে? পিঙ্ক কালারের কিছু বাস রাস্তায় ছাড়া হয়েছে, 9টা কি 10টা। এই বাসগুলোর রং পিঙ্ক, যার জন্য পিঙ্ক বাস নাম দিছে। এটা পিঙ্ক বাস। এর চালককে মহিলারা, মেয়েরা চালাবে, প্যাসেঞ্জারও মহিলারা, কন্ট্রাক্টর যে ভাড়া নিবে সেও মহিলা। এখানে পুরুষ উঠতে পারবে না। যদিও অনেকে দাবি করছে যে 4-5টা সিট রাখা উচিত ছিল, মানে 2-3টা সিট রাখলে হয়তো, যে লেখা এখানে একমাত্র পুরুষের জন্য 2টা সিট রাখলে হয়তো। যেমন আমাদের নর্মাল বাসে থাকে না, একমাত্র মহিলাদের জন্য 2টা কি 3টা সিট থাকে। এই দাবিটা উঠছে। আবার এদিকে দেখেন, বাসের যে হেল্পার, তার ভাষাও চেঞ্জ হয়ে গেছে। আগে কি বলতো, উস্তাদ চাপায়া বামে কিন্তু প্লাস্টিক, মানে বামে প্লাস্টিক, ওই যে ছোট ছোট গাড়িগুলা,
ওটা বড় বাস্তব, বাসের নজরে ওগুলো প্লাস্টিক। আর এখন কি বলতেছে, ওস্তাদ ডাইনে চাপায়া বামে কিন্তু লিপস্টিক। বামে লিপস্টিক, কারণ ওই যে মহিলারা চালায়। তার মানে এগুলো চলবে ভাই, মজা হিসাবে নিতে হবে, সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। এর মধ্যে আরেকটা মজার ঘটনা ঘটছে, কেউ কেউ বলতেছে এই যে যারা বিয়ে শাদী পড়ায় ঘটক, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ কি জানেন, অনেক মারা আছে এই বাসে উঠবে, ওইটা নিজের ছেলের বউ খুঁজবে। হ্যাঁ, বাসের মধ্যে তো সবই মেয়েরা, ওইখানে নিজের ছেলের বউ খুঁজে বাই করতে পারে। দেখা গেল যে একজনের পছন্দ হয়ে গেছে, পাশে বসে জিজ্ঞাসা করলো, মাগো তুমি কোথায় থাকো, কি নাম, কতটুকু লেখাপড়া করছো, মানে ছেলের বউ হিসাবে নিজেই পছন্দ করতে পারবে এই বাসের মধ্যে। কাজে লাগলো কিন্তু এই বাস, হ্যাঁ ভাই, অনেক উপকারে আসবে। সরকারের একটা ধন্যবাদ দিতে চাই এই কাজটার জন্য। সরকার এর মধ্যে ভাই অনেক প্রশংসা পাচ্ছে, কারণ কি জানেন, এর মধ্যে চারিদিকে ছড়ায় গেছে, শুধু বাংলাদেশের মিডিয়া না, ভারতের দুই একটা মিডিয়াতে এই একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে। সেটা কি, তারেক রহমান সাহেব বলছে যে শহীদ হাদির যে কিলার তোমাদের দেশে লুকায় রয়েছে তাদেরকে দিতে হবে এবং শেখ হাসিনাকে দিতে হবে, তারপর আমি ভারতে যাব। এই কথাটা চারিদিকে ছড়ায় গেছে। এই ব্যাপারটা নিয়ে ইদানিং বহুত আলোচনা হইতেছে, মানে বিএনপির কিন্তু একটা ইমেজ ভালোর দিকে, সবাই এটা সাপোর্ট দিতেছে যে হ্যাঁ ঠিক আছে, ডক্টর ইউনূস স্যার যেভাবে ওদের সাথে চোখে চোখ রেখে কথা বলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওই একই কাজ করছে, হেরম দেখায় দিছে। এরকম আলোচনা কিন্তু চারিদিকে, কিন্তু ওনাদের দেশের কূটনৈতিকরা বা ওনাদের দেশের রাজনীতিবিদরা কিন্তু এই ধরনের কথা বলতেছে না। ওনারা কি বলতেছে, বাংলাদেশ আমাদের কাছে তেলের দাবি করতেছে, তেল চাইতেছে, এবং আমরা সেটা পজিটিভলি নিছি, আমরা ইতিবাচক হিসাবে নিছি এই তেল চাওয়াটা। তাদের মিডিয়া এটাও দাবি করতেছে ভারত কিন্তু বাংলাদেশকে ডিজেল দিয়ে যাচ্ছে। ভারতের নেতারা বলতেছে যে আমরা তো এর আগে ডিজেল দিছি বাংলাদেশকে, এখনো দিব, মানে ইতিবাচক হিসাবে নিছে জ্বালানি খাতটা। বাংলাদেশ তাদের কাছে হেল্প চাইছে। তারা কিন্তু শহীদ হাদি এবং শেখ হাসিনার ব্যাপারটা কিন্তু সামনে আনতেছে না। যাই হোক, তবুও কিন্তু সরকারের একটা পজিটিভ ইমেজ তৈরি হয়েছে, সবাই কিন্তু এটা বাহাবা দিচ্ছে। কিন্তু এই বাহাবা যখন পাচ্ছিল, ঠিক তখনই দেখা গেল কুষ্টিয়ার একটা ঘটনা। ভাই, এই ঘটনাটা নিয়ে একটু আলাপ করতে চাই। নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি আমির হামজা সাহেবের কথা বলবো। এর মধ্যে মামলা মোকদ্দমা হয়ে গেছে, ওনার গাড়ির উপরে আক্রমণ হয়েছে, উনি নিজেও ব্যথা পাইছে, এবং 302 ধারা যে অ্যাটেম্প টু মার্ডার সে মামলাটা করছে, আসামির নাম দিছে অনেকের, ওই আসামি ধরা পড়লো কিনা সেটা পরের কথা। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমাদের রাশেদ খান বিরাট প্রতিবাদী কণ্ঠ, তো ভাই ওনাকে রোখা যাচ্ছে না। আমার তো মনে হয় বিএনপির মধ্যে এত বড় নেতা নাই। উনি কি গুপ্ত বিএনপি ছিল, গণ অধিকার পরিষদ না কি যেন নাম ছিল, ওনাদের দলের নামটাই তো গণ অধিকার পরিষদ ছিল। এই দলে কয়জন ছিল? 3 জনের নাম বলতে পারবেন না কেউ। প্রথম ভিপি নূর সাহেব, আর আমাদের রাশেদ খান, ও আরেকজন আছে আম তারেক, ওইখান থেকে বাইরে হয়ে গেছে। ওই বাইরে হওয়ার সময় ভাই উনি একটা দামি কথা বলছিল, যতই পাগলামি করুক না কেন মাঝে মাঝে সত্য বইলা ফেলে ভাই। 2 লক্ষ টাকার একটা মামলা কই থেকে জানি চান্দা ফান্দা তুলে আনছিল, বিকাশে নগদে সব আইনা ওই নূর সাহেবের হাতে দিছিল। কিন্তু নূর সাহেব বলে যে ওই টাকাটা হারিয়ে গেছে। কিন্তু এরপরে দেখা গেছে নূর সাহেবের মানি ব্যাগ মোটা, এবং উনি এরে 500, 1000, 2000, 3000 লোনও দিতেছিল, এবং সবাইকে বিরিয়ানি খাওয়াইতেছিল মন ফুরফুরা। মানে ওই টাকাটা মাইরা দিছে আম তারেক সাহেব। এই অভিযোগটাই করছে সেই ভিপি নূরকে নিয়ে। আর ভিপি নূরের যে দলটা চলতো, ওইটা কিন্তু ওই বিকাশের টাকা নিয়েই চলতো। অনেকেই তো দাবি করতেছে বিদেশ থেকে যে এরা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দল চালাইছে। আজকে ক্ষমতার সঙ্গে যায় সব ভুইলা গেছে। ভুইলা যায় না, ভুইলা যায় না, ভুইলা গেলে অসুবিধা। হ্যাঁ, অসুবিধা তো। এই দুনিয়াতে সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় ঘৃণিত ব্যক্তি কে জানেন? যে মানুষটি আপনার কাছ থেকে সহযোগিতা পায়া, আপনার শিক্ষা দীক্ষায় নিজের পায়ে দাঁড়ায়া, আপনাকে ব্যবহার করে নিজের পায়ে দাঁড়ায়া একটা টাইমে আপনার বিরুদ্ধেই দাঁড়ায় গেল। হ্যাঁ, আপনার বিরুদ্ধেই দাঁড়ায় গেল, আপনার মান ইজ্জত নিয়ে খেলা শুরু করলো। সেই মানুষটি হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় ঘৃণিত এবং সবচেয়ে বড় মুনাফেক মানুষ। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে ছিল, তখন তাদের কি আচরণ দেখছেন? তখন কিন্তু বিরোধী দলের ছত্র ছায়া ছিল। আমাকে ভাসান, আমাকে ভাসান যখন বলছিল, কারা বাঁচাইতে গেছিল? আমাকে ভাসান, আমাকে ভাসান বলে যখন উত্তরা থেকে চিৎকার করতেছিল, তখন আপনার পাশে কারা দাঁড়াইছিল? যারা আপনার পাশে দাঁড়াইছিল তাদের বিরুদ্ধেই দাঁড়ায় গেলেন। আপনাদের উপরে যখন আক্রমণ হয়েছিল, আহত হয়েছিলেন, তখন আপনাদের চিকিৎসার জন্য কারা পাশে আইসা দাঁড়াইছিল? যারা পাশে আইসা দাঁড়াইছিল তাদের বিরুদ্ধে আজকে দাঁড়ায় গেলেন। হায় হায়, কি বলেন দেখেন, কথা শুনেন। কুষ্টিয়ায় একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হোক, সেটি আমির হামজা চেয়েছিল। আমার কাছে মনে হয় সারা দেশে আলোচনায় আসার জন্য পরিকল্পিতভাবে সেখানে সংঘর্ষ সৃষ্টি করেছে আমির হামজা। আমির হামজা রক কাটায় পারদর্শী। চিন্তা করেন কি কথাটা কইলো এখন, আমির হামজা রক কাটে। চিন্তা করেন তাকে কি বলতে হবে সেটাও জানে না। আবার শুনেন তার এই কথাটা। পরিকল্পিতভাবে সেখানে সংঘর্ষ সৃষ্টি করেছে আমির হামজা। আমির হামজা রক কাটায় পারদর্শী। তার এই মসজিদে খুতবা দেওয়ার প্রয়োজন নাই, ওয়াজ মাহফিল করার প্রয়োজন নাই। যেটি রাশমিকার প্রেমিক আমির হামজা, তাই না? রাশমিকার প্রেমিক আমির হামজা, হ্যাঁ এটা ঠিক বলছেন। উনি একবার ওয়াজে মজা করতে গিয়া এই রাশমিকার নামটা নিছিল। অনেক সুন্দরী তো কি জানি বলতে গিয়া তার নামটা সামনে আনছে। ওয়াজের সময় হয় কি ভাই, ওয়াজ চলতে চলতে মাঝরাইতে অনেকে ঝিমায়া যায়। ঝিমায়া গেলে কিছু রসের কথাবার্তা বলতে হয়, সেই রসাত্মক কথাবার্তাগুলো বলছে। ওইটাই উনি এখন ক্যাশ করতেছে যে রাশমিকার প্রেমিক বানায় দিল। আবার নাকি উনি রক কাটে। চিন্তা করেন, ভিপি নূরও কিন্তু বহুত কঠিন কঠিন কথা বলছে। উনি ছিল মুসলিম মানুষ, কেন এতটা জালিম হয়ে গেল এই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করব। উনি কি বলতেছে, আমরা যদি আবার টহল দেওয়া শুরু করি,
শব্দটা ইউজ করছে, টহল দেওয়া শুরু করি। টহল তো আর উনি দিবে না, কারা দিবে? পুলিশ টহল দেয়, র্যাব টহল দেয়, আর্মি টহল দেয়। টহল কথাটার সাথে তো প্রশাসনের সঙ্গে যায়। উনি কিভাবে টহল দিবে? উনি ওইটাই বুঝাইছে যে আমরা যখন টহল দেওয়া শুরু করব তখন কিন্তু আবার গর্তের মধ্যে লুকাইতে হবে, আবার গুপ্ত হয়ে যাইতে হবে, আর মাথা তুলতে পারবা না। ওই ব্যবস্থা কইরা দিমু কিন্তু। বাপ রে বাপ, কি হেরম! এই দুইটা মানুষ ভাই একেবারে হুবাহুব ইনু আর মেননের মতো। অতীতে আওয়ামী লীগ সরকার এই দুজনকে কেন রাখছিল একটু চিন্তা করে দেখেন। আওয়ামী লীগের যারা অরিজিনাল তারাও কিন্তু এতটা গর্জন করতো না যতটা গর্জন করতো ইনু আর মেনন। শেখ হাসিনা ওনাদেরকে কি কাজটা দিছিল? সারাদিন বেগম খালেদা জিয়াকে গালাগালি করতে হবে, ওনার দুর্নাম করতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুনি বলতে হবে, উনি যে মুক্তিযোদ্ধা না এটাও বলতে হবে, এবং লন্ডনে চলে যাওয়া তারেক রহমান সাহেবকে যা ইচ্ছা তাই বলতে হবে। তার মানে কি জানেন? ওনাদের কাজই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ধোলাই করা, এই মিডিয়াতে ধোলাই করা, প্রতিদিনই ধোলাই করতো। শেখ হাসিনা পাবলিকের টাকা এদেরকে বেতন দিয়ে এই কাজের জন্যই রাখছিল, নিজের দলের কাউকে দিয়ে বলাইতো না, ওই ভাড়াটিয়া দুজনকে দিয়ে বলাইতো। ঠিক তেমনি ভাই আজকে একই জিনিস দেখা যাচ্ছে। বিএনপি কিন্তু তার নিজের দলের কাউকে দিয়ে এসব বলাচ্ছে না, ওই ভাড়াটিয়া নেতা দিয়েই বলাইতাছে। বিপিনুর সাহেব কিন্তু একজন মাননীয় মন্ত্রী এবং একজন এমপি এই পার্লামেন্টের, আর আমাদের আমির হামজা সাহেবও কিন্তু একজন এমপি। বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ নাই। উনি তো এমপি হিসেবে বলতে পারতো যে আরেকজন এমপির গাড়িতে কেন হামলা হলো, এটা বিচার হইতে হবে। ওইটা না বইলা আর উল্টা উস্কাইয়া দিতেছে যেন আমির হামজা তার ওই কুষ্টিয়া না যাইতে পারে। কিন্তু আমির হামজা সাহেব কি বলছে? এই কুষ্টিয়ার প্রধানমন্ত্রী আমি, রূপক হিসাবে কথাটা বলছে। কারণ কি জানেন? এই কুষ্টিয়াতে যে অঞ্চলে উনি দাঁড়াইছে, এই আসনে যতটা বরাদ্দ আসবে সরকারের পক্ষ থেকে উনার মাধ্যমেই আসবে, আর উনি যে উন্নয়নটা করবে ওইটা বুঝাইতে গিয়া সহজ সরল ভাষায় বলে ফেলছে আমি হচ্ছি আপনাদের প্রধানমন্ত্রী। এটাকেই কিন্তু এই দুজনে ক্যাশ করছে। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর কানের কাছে যায় বলতেছে, হায় হায় দেখেন এখনই বলে উনি প্রধানমন্ত্রী, তার মানে আপনাকে প্রধানমন্ত্রী মানতেছে না। এরা কিন্তু কয়েকদিন পর আপনাকে একবারে ফেলে দিবে, তারাই প্রধানমন্ত্রী হয়ে যাবে জোর কইরা। এখনই দাবায় দিতে হবে, এখনই তাদের মুখ চাইপা ধরতে হবে। তবে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই ইনু মিনুদের কথা থেকে, এবং এর মধ্যে জিএম কাদের সাহেব নামে গেছে মাঠে। হ্যাঁ ভাই, জিএম কাদের সাহেব বলতেছে ভারতে না গেলে অনেক বড় ভুল করবে আমাদের প্রধানমন্ত্রী। ভারত কি জিনিস এটা তো আমি জানি, আমি তাদের সঙ্গে কাজ কাম করছি, আমি চিনি তাদেরকে। ভারতে না গেলে বহুত বড় ভুল করবে। ভারত বহুত বড় একটা দেশ। একটা ইন্টারভিউর মধ্যে দেখলাম একজন মহিলার সাথে কথা বলতেছে, প্রায় 45 মিনিট কথা বলছে। ওই 45 মিনিটের মধ্যে না হইলো ভাই 20 বার বলছে ভারত অনেক শক্তিশালী দেশ, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, না হলে বাংলাদেশ বহুত বড় ভুল করবে। এই বয়ান তৈরি করতেছে, ইদানিং মুখ খুলতেছে। বেশি না ভাই, আর 1-2 সপ্তাহের মধ্যে দেখবেন বিরাট বড় একটা কার্ড খেলবে। সেটা কি? জঙ্গি কার্ড। অলরেডি বলা শুরু করে দিছে এই দেশে আল কায়দা আছে, এই দেশে জঙ্গি আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি এই প্রশ্ন করা হয়, সাংবাদিকরা যখনই উনাকে জিজ্ঞাসা করে উনি কিন্তু এটার উত্তর দেয় না, হাইটা চলে যায়। কি উত্তর দিবে? আপনাদের মনে আছে না ওই যে হোলি আর্টিজান গুলশানের ওই ঘটনাটা? ওইটা কিন্তু দাদাদেরই তৈরি নাটক ছিল। ওরকম নাটক কিন্তু আবার হবে, খুব তাড়াতাড়ি হবে। কেন এই কথাগুলো বলতেছি? এই জঙ্গি ট্যাগ যদি দেওয়া যায় এবং এই যে আল কায়দা যেটা বলা হচ্ছে, তার মানে এইসব নাটকগুলা খুব তাড়াতাড়ি সামনে আসতে যাচ্ছে। এগুলা বইলা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। পরে যখন আপনারা দেখবেন সামনে, তখন নিজেরই মনে পড়বে হ্যাঁ এগুলো তো শুনছিলাম, তার মানে ঘটনা সত্যি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।